এবং এটা যখন সমালোচনা হবে তখন আপনি বলবেন ভাই এই যে বিএনপির বিরুদ্ধে বিএনপি ন্যারেটিভের শিকার। তো বিএনপি এত ন্যারেটিভের শিকার হয় কেন যে আপনি একজনকে ঘোষণা করেছেন, ঘোষণা করার পরে কোনো যৌক্তিক কারণ ছাড়া তাকে আপনি স্থগিত করে দিচ্ছেন, এটা তো একজন কবিকে অসম্মান করা। এবং সেটা ঘোষণা করতে আপনি তো সরকার আসছেন, আপনি তাকে এর আগে আপনি তো তাকে আরে ভাই আপনি তাকে 25 সালের পুরস্কার বাংলার এই ঘোষণা 25 সালের পুরস্কার আপনি তাকে ডিজিকে আরে ভাই ডিজি কি এটা করছেন নাকি? আপনি খুঁজবেন পুরস্কার ঘোষণা করে কে? পুরস্কার কমিটি প্রধান কে? হ্যাঁ না, পুরস্কার তো আপনি দিচ্ছে কে? শেষ পর্যন্ত এটা আটকাইলো কে? আটকাইলো বাংলাদেশ নো, আপনি জানেন আগে আমি জানি, আমি বাংলা সংস্কৃতি মন্ত্রীর সাথে কথা বলছি, আমি ফারুকের সাথে আমি কথা বলছি। এটা ফারুকী সংস্কৃতি মন্ত্রী না, আপনি এটা ঘটনা জানার জন্য ফারুকের সাথে কথা বলছি, সংস্কৃতি মন্ত্রীর সাথে কথা বলছি। কিন্তু আচ্ছা আমি শেষ করি। সেটা হলো যে আপনার পরে আমি ডিটেইল বলতেছি। এই তো আগের মহড়াও হইছে আগের দিন যে ওই কিভাবে পুরস্কার দিতে হবে ইত্যাদি। তার পুরস্কার না দিলে তো বিএনপি লোক উনি আসলে যাতে হলো যিনি জাসদের লোক, আপনি তাকে বিএনপি বানাইতেছেন, সে নিজে বিএনপি লোক মনে করে। বিএনপি লোক বলে তো হোক, সে বিএনপি লোক। তার উপর অপরাধ বিএনপি করতে দিকে চলে এসেছে, একেবারে শেষের দিকে চলে এসেছে। আপনারা বিএনপি হলো সেই দল যারা আপনার স্টেজ থেকে বিএনপি সাংবাদিককে নামাই দেওয়া হয় নাই, ওই যে আমাদের ভাইকে। আচ্ছা, এই প্রশ্নটা আমার মনে হয় চলতে থাকবে। আমরা বিএনপি লোক এটা দিয়ে তো আপনি অপরাধকে লোক করতে পারবেন। বিএনপি করবে না, তার লোকরে সে তার লোকরে পুরস্কৃত করতে চাইবে রে ভাই। জি, একদম ছোট করে শুনতে চাই। এটা প্রবলেমটা হচ্ছে কর্নেল এই মোহন রায়হান ইস্যুতে আমরা দেখতে পাচ্ছি একটা ইডিওলজিক্যাল কনজারভেটিভিজমের উত্থান হচ্ছে। এখানে বাম, আওয়ামী লীগ, জামাত একেবারে শেষ পর্যায়ে সব এক কাতারে, এবং যেখানে এই যে ঘটনার সাথে বিএনপির ন্যূনতম কোনো সম্পর্ক নাই। কারণ আমি কথা বলছি ফারুকের সাথে, কথা বলছি সংস্কৃতি মন্ত্রণালয় হয়। তাহলে এখন এখানে আছে কত জামাতের আসন? 70টা মিললে এটা হচ্ছে না তো। তারা তো সরকার গঠন করছিল সকাল বিকাল ফেসবুকেই। আপনার ইলেকশন আগের থেকে তো সরকার জামাতের সরকার ছিলই। দেখেন সেটা ইস্যু না, ইস্যু হলো এই নির্বাচনটা কিসের নির্বাচন ছিল? এই নির্বাচনটা ছিল প্রপাগান্ডা বনাম পরিকল্পনা। তারা যেইভাবে প্রপাগান্ডা দিয়ে এখানে একটা কৃত্রিম হাইপ তৈরি করে, জনজোয়ার তৈরি করে জনগণকে এখানে মনীষা আলাপ করলো, যেই ধর্মের ব্যবহার নির্বাচনে আচরণবিধিতে করা যাবে কি যাবে না, এটা নির্দেশনা আছে না? এটা কেউ মানছে? ধর্ম ব্যবহার করা যাবে না, এটা তো নিষেধ করা আছে নির্বাচন কমিশনের আপনার নীতির মধ্যে। কিন্তু সেটা তো শুরুই হয়েছে নির্বাচন জান্নাতের টিকিট বিক্রির মধ্য দিয়া। সেই টিকিট হয়তো ব্ল্যাক আউট হয়ে গেছে দেখে তারা পাস করেনি। টিকিট যদি আপনার তারা প্রপারলি সরবরাহ করতে পারতো তাহলে হয়তো তারা পাস করে যেত। এখানে প্রপাগান্ডা মানুষ এন্ড অফ দ্য ডে খায় না। আমরা একটা মাল্টি পার্টিজান পলিটিক্সের বিকাশ চাইছিলাম 5 তারিখের গণঅভ্যুত্থানের পরে। সেটা সামহাও এই আপনার বিএনপি জোট বনাম জামাত জোটের নির্বাচনের মধ্য দিয়ে সেটা নির্বাচনের মধ্যে দেখা যায় না। কিন্তু এটা সম্ভাবনা শেষ হয়ে গেছে সেটা আমি বলবো না। তো ফলে সেদিক থেকে মাল্টি পার্টিজান মানে বহুদলীয় বিকাশের যে সুযোগ নির্বাচনের মধ্যে ছিল, এটা এখানে এই দুই জোটের মধ্যে ভোটার ভাগ হয়ে যাওয়ার কারণে সেটা খানিকটা ক্ষতিগ্রস্ত হয়েছে, এটা বলতে হবে। কিন্তু অন্যদিক থেকে কিভাবে একটু যদি ব্যাখ্যা করেন? মানে ধরেন এখানে যদি এনসিপি নিজেদের মতো করে আলাদা নির্বাচন করতো এবং ইসলামী জোটগুলো যদি আলাদা আলাদা থাকতো, তাহলে প্রতিযোগিতার পরিবেশটা আর অন্যরকম হইতো, আর অনেকগুলো শক্তিশালী ব্লক আমরা দেখতে পাইতাম। কিন্তু তা না করে বিএনপি জোট বনাম জামাত জোটের একটা লড়াইয়ের মধ্যে মাঠ বিভক্ত হয়ে গেছে। এবং সেই লড়াইয়ে জামাত সোশ্যাল মিডিয়াতে সরকার গঠন করতেছে, ভুয়া ন্যারেটিভ, তারপরে হলো আপনার জরিপ, ওই যে জরিপের উৎপাত, ধর্মভিত্তিক রাজনীতি, এটাকে আলাদা করে দেওয়া। হ্যাঁ, আলাদা করে দেওয়ার মধ্যে দিয়ে এই যে জরিপের উৎপাতে তো আপনার কান পাতা যেত না। সকাল বিকাল সমস্ত জরিপে দেখা যাচ্ছে জামাতের, হ্যাঁ এখন জামাতের আমির জরিপে বিএনপিও জিতেছে, অনেক জরিপ চোখে পড়েছে যে বিএনপিও জিতেছে। বিএনপির জরিপ হলো ওর চেয়ে 100 ভাগের 1 ভাগ। যে জরিপে জামাতকে জেতানো হয়েছে, বিএনপি পন্থী জরিপে 100 ভাগের 1 ভাগ ছিল। আমি একদম ধৈর্য ধরে দেখাইতে পারবো। হ্যাঁ, তো আপনার এই জরিপগুলোর মধ্য দিয়ে যেটা করে, হ্যাঁ বিএনপিও করছে, তো এই জরিপগুলো করার মধ্য দিয়ে তারা যেভাবে আপনার এই একটা হাইপ তৈরি করার চেষ্টা করছে, সেটা তো ধরুন মাঠের কি হয়েছে, মাঠের তো বাস্তবতাটা ভিন্ন ছিল। সেই ভিন্নতাটা আমরা দেখলাম 12 তারিখে। এখন এই যে অভিযোগ যেটা করছেন মিয়া গোলাম পরওয়ার সাহেব, যে অল্প কিছু ভোটের ব্যবধানে হারিয়ে দেওয়া হয়েছে, এই অভিযোগ তো বিএনপিও করছে। আমি ভোট দিচ্ছি ঢাকা 16 আসনে আমিনুল হক, তাকে আমি সকালবেলা দেখছি, গেছি আরো 2-3টা কেন্দ্রেও গেছি দেখার জন্য। তো 12টা 1টা পর্যন্ত মনে হচ্ছিল এখানে আমিনুল হক হয়তো বিপুল ভোটের ব্যবধানে জিতবে। পরে দেখা গেল না, সে 2500-3000 ভোটের ব্যবধানে হেরে গেছে। আচ্ছা, তো বিএনপিও এরকম তো বহু জায়গায় অল্প কিছু ভোটের ব্যবধানে 1500, 2000, 3000, 4000 ভোটের ব্যবধানে বহু প্রার্থী হেরে গেছে। ফলে এই অভিযোগ তো বিএনপির বরং আরো স্পষ্ট স্পেসিফিক আছে যে এই যে বিতর্কিত কলঙ্কিত পোস্টাল ব্যালট, এইটা আপনারা কোথায় কিভাবে যুক্ত করে আপনাদের প্রার্থীদেরকে জিতাইলেন। এবং জামাত ইসলামের, হ্যাঁ যেটা তারা মনে করছে যে তাদের জনপ্রিয়তা বেড়েছে, হ্যাঁ এবং জনপ্রিয়তা জামাত ইসলাম এবং এনসিপি থেকে এই অভিযোগটা প্রায় শোনা যায় যে ভোটের সময় বড় দলের রাজনীতি, সব ইস্যু বলবো না, বেশ কিছু ইস্যুতে একাকার ছিল, সেখানে বিএনপি একদম বিপরীত মেরুতে ছিল বড়। আচ্ছা, তো ফলে এখানে বিএনপিকে তো অনেক বিএনপি দেখেন এই সাই ভোটার যারা, নীরব ভোটার যারা, তাদের উপর নির্ভর করা ছাড়া বিএনপির তো আর কোনো অপশন ছিল না।
বিএনপির নেতাকর্মীরা কোনো কোনো জায়গায় আরো ভোট কাটার মেশিন হিসাবে কাজ করতেছিল, তাদেরকে দেখে লোকজন আরো ভোট দিতে নিরুৎসাহিত হচ্ছিল। এমন একটা কন্ডিশনে ইলেকশনটা পার করতে হয়েছে। তো সেই ক্ষেত্রে এই যে অভিযোগটা যেটা করলেন যে অল্প কিছু ভোটের ব্যবধানে জামাতের প্রার্থীকে হারাই দেওয়া হয়েছে, সেই হিসাবটা করলে বিএনপির তো আরো আসন বাড়ার কথা। হ্যাঁ, অন্তত ঢাকার আসনগুলোর কথা আমি বলতে পারি। এই যে ইভেন ধরেন জামাতের আমিরের যে আসন, আমির সাহেব পাশ করছে কিনা এটা নিয়ে এলাকার লোকদের যারা ভোটার তাদের সন্দেহ আছে। আমি কিছু বলবো না, আমি বললে বলবো যে লোক খারাপ, হ্যাঁ শুধু সমালোচনা করে। তো আমি বলতেছি এলাকার ভোটারদের সন্দেহ আছে। তো আবার আমি 16 আসনের ব্যাপারে বলতে পারি, আমিনুল হক যেই ভোটের ব্যবধানে জেতার কথা, যেহেতু আমি ওই এলাকার বাসিন্দা, ওইখানে আমাদের এই জামাত ইসলামের যিনি শ্রদ্ধেয় জামাতের আমির পাস করেছেন কিনা এই যে আপনি আশঙ্কার কথা বললেন, এটা এলাকার লোকের কথা বলেন, জেতার প্রসঙ্গটি তুলেছেন তিনি, যে মানুষের মধ্যে ধারণা, সেই এলাকার ধারণা সেটি উল্লেখ করছিলেন। এই প্রসঙ্গে কিছু বলার আছে কিনা? কয়েকটা জিনিস, একটা হলো ধর্মের ব্যবহার। ধর্মের ব্যবহার কে করে নাই? বিএনপির আমি অসংখ্য নেতার আপনাকে ভিডিও বক্তব্য শোনাতে পারবো। বেগম খালেদা জিয়ার নাম নিলে অজু করতে হবে, এবার বিএনপিকে ভোট দিলে আপনারা বেহেশতে যাবেন, এরকম অসংখ্য কথা বিএনপির তরফ থেকে বলা হয়েছে, স্থানীয় পর্যায় থেকে। ঠিক আছে, হুমকি দেওয়া হয়েছে যেমন, একইভাবে তারাও যথাসাধ্য ধর্মের, কিংবা আমরা হচ্ছে অমুক পীর আউলিয়ার বংশ, এগুলো সোশ্যাল মিডিয়ায় অসংখ্য ক্লিপ আছে। তো জামায়াত ইসলামী যেহেতু নামের সাথে ইসলামী আছে, তারা তো কিছুটা হয়তো মনেই করে যে আমরা একটু ইসলামের নাম নিতে পারবো। বিএনপি কেন করলো তা আমরা বলতে পারি না। তো বিএনপির তরফ থেকে এটা এসছে, একতরফা অভিযোগ করলে হবে না। এটা হলো 1 নম্বর বিষয়। দ্বিতীয় বিষয় হচ্ছে এই যে গুঞ্জন, এটা মানুষজন গুঞ্জন করছে যে জামায়াতের আমির সাহেব আসলে জিতেছেন কিনা ইত্যাদি। তো এইটা কিন্তু আনফর্চুনেটলি ঢাকা 17-র ব্যাপারেও এই গুঞ্জন আছে, যে ওখানে যিনি আমাদের এই মুহূর্তে মাননীয় প্রধানমন্ত্রী, তিনি ওই আসনে জামায়াতের প্রার্থীর সাথে জামায়াতের তরফ থেকে, এবং কিছু কিছু ওই আসনের কিছু ব্যক্তিরাও কিন্তু মনে করে যে 4000 ইট ইজ ভেরি ক্লোজ, তো এখানে কোনো ইঞ্জিনিয়ারিং করা হয়েছে কিনা এই অভিযোগ আছে। তো এগুলো অভিযোগ থাকবে, গুঞ্জন থাকবে, আমরা একেবারে প্রমাণ ছাড়া এগুলো নিয়ে কথা না বলাটাই ভালো হবে। আমি এবার আসি প্রোপাগান্ডার প্ল্যানে। বিএনপি প্রোপাগান্ডা করে নাই এই ইলেকশনে, কত উদাহরণ লাগবে? অসংখ্য প্রোপাগান্ডা তারা স্থানীয় এবং তাদের অনলাইনে করেছে। হয়তো দেখা যাবে যে জামায়াত এই ক্ষেত্রে যতটা, জামায়াতের যেটা বলা হয় যে জামায়াতের বট বাহিনী, তারা যতটা অর্গানাইজ হয়তো বিএনপির কমান্ড হয়তো ততটা অর্গানাইজ না, ফলে সবাই তার যার মতো কাজ করার চেষ্টা করেছে। এখন আসেন যে যেটা ইলেকশনের মূল আলোচনা, প্ল্যান, পরিকল্পনা। বিএনপির পরিকল্পনা কি, আমরা কি দেখতে পাচ্ছি? ইলেকশনের সময় আমরা আমাদের মাননীয় প্রধানমন্ত্রীকে বলতে শুনলাম যে উই হ্যাভ আ প্ল্যান, বাই হ্যাভ আ প্ল্যান। এখন আমরা কি দেখতে পাচ্ছি? কি প্ল্যান? প্ল্যান হচ্ছে মব সৃষ্টি করে বাংলাদেশ ব্যাংকে একজন দলীয় ব্যবসায়ীকে, যিনি বিএনপির নির্বাচন পরিচালনা কমিটির একজন সদস্য ছিলেন। এটা তো সিরিয়াস কনফ্লিক্ট অফ ইন্টারেস্ট, শুধু আমরা বলতেছি না, এটা যারা বাংলাদেশ ব্যাংক সহ ব্যাংকিং খাত সম্পর্কে যারা বিশেষজ্ঞ, তাদের মন্তব্য হচ্ছে এখানে তো সিরিয়াস কনফ্লিক্ট অফ ইন্টারেস্ট আছে, যার লোন ডিফল্ট আছে, যিনি একজন ঋণ খেলাপি। সেই ঋণ খেলাপিকে আপনি বাংলাদেশ ব্যাংকে বসিয়েছেন। টিআইবি বলছে যে নতুন গভর্নর আগে ঋণ খেলাপি ছিলেন, কিন্তু ঋণ খেলাপি হলেই কি তাকে অযোগ্য বলা যায় কিনা, এটা একটা প্রশ্ন থেকে, কারণ বাংলাদেশ আর হ্যাঁ শিডিউল করা হয়েছে যদি 10 বছরের জন্য ঋণ খেলাপি বললে একটু খারাপ শোনায়, ঋণ খেলাপি বলে একটু খারাপ শোনায়, আমরা বলতে পারি যে টিআইবি বলছে, রিস্কেডিউল করেছে টিআইবির তথ্য মতে। এখন 10 বছরের জন্য তাকে সময় দেওয়া হয়েছে, এই বিষয়টিও তো এখনো সেটেলড না। আপনি একটা ফ্যাক্টরি চালান, সেই ফ্যাক্টরিতে একটা গার্মেন্টস ফ্যাক্টরি, আপনি জানেন যারা গার্মেন্টস ফ্যাক্টরি, তাদের সাথে কথা বলে আপনি বুঝতে পারবেন এটা খুব সহজ একটা বিষয়। সেই একটা ফ্যাক্টরিতে আপনাকে ঋণ নিয়ে সেই ঋণের আবার খেলাফ করতে হয়েছে, তাকে আপনি দিয়েছেন বাংলাদেশ ব্যাংকে। বাংলাদেশ ব্যাংক কোন প্রতিষ্ঠান? এটা একটা নর্মাল কোনো ব্যাংকিং প্রতিষ্ঠান, এটা টোটাল এন্টায়ার ইকোনমি ডিপেন্ড করে এই প্রতিষ্ঠানটার উপরে। এবং এখানে এর আগে যিনি ছিলেন তাকে সরিয়ে দেওয়াটা বা তাকে এখানে একজন নতুন কাউকে বসানোটা কিন্তু সমস্যা না, যে প্রক্রিয়ায় তাকে সরানো হয়েছে এরকম একজন, আমি এই প্রসঙ্গে আসছি, এরকম একজন ব্যক্তি, আমি একটু শেষ করি, পয়েন্টটা মেক করি তাহলে বুঝতে হবে। তো আমরা কি দেখলাম? এরকম একজন, আপনি প্রথম কথা হচ্ছে যিনি আপনার দলের নির্বাচন পরিচালনা কমিটির সদস্য ছিলেন, যিনি ঋণ খেলাপি বললে খারাপ শোনায়, ঋণ রিস্কেডিউল করা হয়েছে যার ক্ষেত্রে, তাকে আপনি দিয়েছেন। এবং তৃতীয় কথা হচ্ছে যে সেখানে আজকে আমরা দেখলাম, কালকে আপনি নিয়োগ দিলেন, আজকে আমরা দেখলাম যে বিএনপি দলের লোকজন, এই যে যুব দলের নয়ন মহানগরের বাংলাদেশ ব্যাংকে ঘুরঘুর করছে। ফলে মানুষের কাছে কি মেসেজ যাচ্ছে? যে আপনি একটা প্রতিষ্ঠানকে পুরোপুরি দলীয়করণ করেছেন, যেটা আপনার নির্বাচনী ইশতেহারের সুস্পষ্ট লঙ্ঘন। এই কথাটাও টিআইবি বলেছে যে আর্থিক খাতে স্বচ্ছতা আনা, ব্যাংকিং খাতে স্বচ্ছতা আনা, এটা কিন্তু বিএনপির একটা ইলেকশনের কমিটমেন্ট, আপনার প্ল্যান। তো আপনি প্ল্যানের সেটা কি করলেন? সেই মোতাবেক আপনি সেই মোতাবেক করলেন না। এর পাশাপাশি 6টা সিটি কর্পোরেশনে আপনি দলীয় লোক নিয়োগ দিলেন, প্রশাসক, ইন্টারিম সরকার সিটি কর্পোরেশনের প্রশাসক নিয়োগ দেওয়ার পরে বিএনপি সবচেয়ে বেশি এটা নিয়ে সমালোচনা করেছে। আজকে আপনি 6 জন, কোন 6 জন? যারা আপনার মনোনয়ন বঞ্চিত, যাদেরকে আপনি মনোনয়ন দিতে পারেন না, তাহলে আপনি কি প্রাইস পোস্টিং করলেন এখানে? এটাই কি প্ল্যান? এই প্রশ্নগুলো কিন্তু জনগণের মধ্যে উঠছে, আমরা হয়তো এগুলো নিয়ে আরো আলোচনা করবো সামনে। জি স্যার তুষার, আমি মনীষা চক্রবর্তী আপনার কাছে আসতে চাই। যে গভর্নরের প্রসঙ্গটি উঠলো, সদ্য বিদায় গভর্নর ডক্টর আহসানুল মনসুর বাংলাদেশ ব্যাংকের দায়িত্ব গ্রহণের পর থেকে ডলার সংকট, বৈদেশিক মুদ্রা এবং ঋণ শৃঙ্খলা নিয়ে বিভিন্ন পদক্ষেপ গ্রহণ করেছেন। মইনুল ইসলাম, অর্থনীতিবিদ মইনুল ইসলাম এটি মন্তব্য করেছেন এই প্রসঙ্গে যে এস আলম গ্রুপ ইসলামী ব্যাংক থেকে লুট করে নিয়ে গেছে 70,000 কোটি টাকা। সাবেক ভূমিমন্ত্রী সাইফুজ্জামান লুটে নিয়েছেন ইউনাইটেড কমার্শিয়াল ব্যাংক। শেখ হাসিনার উপদেষ্টা সালমান এফ রহমানের প্রতিষ্ঠান বেক্সিমকো বিভিন্ন ব্যাংকে খেলাপি ঋণ রেখে গেছে
2,000 কোটি টাকার বেশি, এর বড় অংশ বিদেশে পাচার হয়ে গেছে, সেটি ফিরিয়ে নিয়ে আনার চেষ্টা করছিলেন ডক্টর মনসুর। ডক্টর মনসুরের এই যে হঠাৎ করে এমন বিদায় এবং তাকে যে অসম্মানজনকভাবে বিদায় দেওয়া হলো, এটিকে আপনি কিভাবে দেখেন? এই নতুন সরকারের পদক্ষেপগুলোর মধ্যে প্রথম পদক্ষেপেই কি একটু ভুল হয়ে গেল কিনা? দেখুন, প্রথম কথা হচ্ছে যে আমরা নতুন সরকার যখন আসলেন এবং এসেই প্রথম বললেন যে মব সন্ত্রাস আর চলবে না, এই ধরনের বিষয়টি তারা বললেন। কিন্তু আমরা কিন্তু পরপর কয়েকটা ঘটনা দেখলাম। আমরা দেখলাম যে রুমিন ফারহানা যখন ফুল দিতে গেলেন তখন সেখানে একটা মব সৃষ্টি করা হলো, এবং এই যে একটা প্রাতিষ্ঠানিক একটা নিয়োগের ক্ষেত্রে মানে একজন আসানিস মনসুরের মতো ক্ষেত্রে বিএনপি বলছে যে এটি আসলে স্থানীয় লোকজন করেছে, বিএনপির লোকজন স্বতন্ত্র প্রার্থীকে কোনো রকম হামলা করেনি এমন দাবি করছে, এবং এটি কোনো প্রমাণ তো স্বাভাবিক, কেন্দ্র থেকে গিয়ে তো আর ওখানে হামলা তারা করবেন না নিশ্চয়ই, যেহেতু এটা একটা স্থানীয় ইস্যু, স্থানীয় লোকজনই সেখানে ইনভলভ থাকবেন। তো এটা আসলে খুব গুরুত্বপূর্ণ ব্যাখ্যা বলে আমার কাছে মনে হয় না। যখন আমি সিরিয়াস হব বিষয়টা নিয়ে, তখন তো সেটা প্রত্যেকটা জায়গায় সেটার প্রতিফলন থাকতে হবে। এটা একটা ছোট বিষয়, কিন্তু আহসান এইচ মনসুরের মতো একজন সিনিয়র অর্থনীতিবিদ যিনি অত্যন্ত সম্মানিত এই সেক্টরে, সেরকম একজন মানুষকে যে এই অসম্মানের সাথে বিদায়টা নিতে হলো, এটা আসলে কোনোভাবেই গ্রহণযোগ্য নয়, এবং বিষয়টি খুবই নিন্দনীয় একটি বিষয় হয়েছে। এবং এটা সারা বাংলাদেশ ব্যাংকের একজন গভর্নরের এভাবে বিদায় নেওয়া তো সারা পৃথিবীর কাছে আমাদের বার্তাটা গেল যে বাংলাদেশে আসলে প্রতিষ্ঠান থেকে মানুষ কিভাবে বিদায় নিচ্ছে এবং কিভাবে সেখানে নিয়োগপ্রাপ্ত হচ্ছে। এবং এখানে তার বিদায়ের সাথে সাথে যে প্রসঙ্গটি চলে আসে যে যিনি নিয়োগপ্রাপ্ত হলেন, দেখেন এই সংসদে 50%-এর বেশি হচ্ছে ঋণগ্রস্ত এখানে যারা ব্যবসায়ীরা আছেন, এবং 60%-এর বেশি হচ্ছেন ব্যবসায়ী। এই যে সংসদটি গঠিত হয়েছে, মন্ত্রিসভার সবাই হচ্ছেন কোটিপতি। তাহলে এই যে একটা সংসদ আমরা পেয়েছি, তাহলে সেই সংসদ আসলো এবং সাথে সাথে এমন একজন গভর্নর নিয়োগ হলেন বাংলাদেশ ব্যাংকে, যিনি কিছুদিন আগেই তার গার্মেন্টসের জন্য একটি ঋণ রিস্কেডিউল করেছেন। অর্থাৎ এই ধরনের ফিল্ডে কিভাবে ঋণ রিস্কেডিউল করতে হয় এটা তার কিন্তু নিজের ব্যক্তিগত অভিজ্ঞতা নিয়েই কিন্তু তিনি এখানে আসছেন। ফলে আমরা দক্ষিণ এশিয়ার মধ্যেও এখন এই সমস্ত কম্প্যারিজন অনলাইনে পাওয়া যাচ্ছে যে সব জায়গাতেই কিন্তু খুবই রিনাউন অর্থনীতিবিদরাই হচ্ছে বা তাদের সেন্ট্রাল ব্যাংকের গভর্নর হিসেবে নিযুক্ত হচ্ছেন। তাহলে এই সরকার যখন আসলেন, অর্থনীতির খুবই গুরুত্বপূর্ণ একটা জায়গা হচ্ছে কেন্দ্রীয় ব্যাংক। সেই ব্যাংক হচ্ছে ঋণ খেলাপি, আমরা তো পাচার করা টাকা ফিরিয়ে নিয়ে আসার কথা বলছি। ঋণ খেলাপিদেরকে তো অবশ্যই আমরা সেখানে মনেই করি তাদেরকে লায়াবল করা দরকার, কিন্তু যদি তার একটা ব্যক্তিগত এরকম অভিজ্ঞতা থাকে, সেটা কিন্তু আমরা মনে করি যে তার নিয়োগটাকে আসলে আরো প্রশ্নবিদ্ধ করে। এবং তার একই সাথে যেভাবে আহসান এইচ মনসুরকে যেভাবে বিদায় দেওয়া হয়েছে, আমরা মনে করি এটা অসম্মানজনক, নিন্দনীয়, এবং এটা কোনোভাবে একটা প্রাতিষ্ঠানিক প্রক্রিয়া হতে পারে না। ধন্যবাদ মনীষা চক্রবর্তী। রেজাউল করিম রনি, আমি আপনার কাছে আসতে চাই একই প্রসঙ্গে, যে গভর্নরকে যেভাবে বিদায় দেওয়া হলো এবং একজন ব্যবসায়ীকে রিপ্লেস করা হলো, এই বিষয়টিকে আপনি কিভাবে দেখেন? বিভিন্ন মহল থেকে বলা হচ্ছে যে একজন ব্যবসায়ী যার ব্যাকগ্রাউন্ড আসলে গভর্নরের সাথে ম্যাচ করে কিনা। আপনার কি মনে হয় যে জি খুব অন্যায় হয়েছে? উচিত ছিল জামাত ইসলামের একজন লোককে গভর্নর বানানো, এটা না করাতে নিরপেক্ষতা ক্ষুণ্ণ হয়েছে আমি মনে করি, অ্যাকর্ডিং টু সোশ্যাল মিডিয়া ন্যারেটিভ। এখানে যা আলোচনা আমি শুনলাম এটা ন্যারেটিভ, ফ্যাক্টস হইল বিএনপি 2/3 মেজরিটি নিয়ে ক্ষমতায় আসছে, একটা পদে তার একটা লোককে সে নিয়োগ দিবে, তার জন্য তার মপ করতে হবে কেন? যে কোনো প্রতিষ্ঠানে এখন বিএনপি যদি তার লোককে নিয়োগ দেয়, এই যে ধরেন সিটি কর্পোরেশনে 6 জনকে নিয়োগ দিচ্ছে, আহসান এইচ মনসুরের যেভাবে বিদায়টা হলো এটা কি মব বলছেন কিনা? সেই যে 6টা সিটি কর্পোরেশনে নিয়োগ হলো এবং সেখানে অনেক পাওয়ারফুল লোকজন ছিল বিগত আমলের তো সেইখানে একটা মব করতে হলো না। আরো বিভিন্ন গুরুত্বপূর্ণ পদে পদায়ন করার জন্য কোথাও কোনো মব করতে হলো না। হ্যাঁ, মব ছাড়াই বিএনপি, এটা একটা সরকার ক্ষমতায় আসলে এটা সারা পৃথিবীতেই, ইউরোপ আমেরিকা যেখানে দেখবেন যে তারা তাদের মতো করে প্রশাসন সেট আপ দেয়, কারণ ওই দলের যে প্ল্যান পরিকল্পনা, তার যে এজেন্ডা, এটা সে বাস্তবায়ন করার জন্য যে লোকগুলোকে জরুরি মনে করে পোস্টে সেগুলো পোস্টিং করে। ফলে আমি শেষ করি, আমি আসতেছি, অবশ্যই যোগ্য ছিলেন ইন্টারিমের জন্য, ওই সময় উনি গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছেন। হ্যাঁ, বিএনপির যে প্ল্যান পরিকল্পনা সে যোগ্য না, এই জন্য তাকে নাহলে তো পরিবর্তন করতো না তাকে। তার আমি এখানে ন্যারেটিভসটা আমি বোঝার চেষ্টা করি। আগের দিনও কিন্তু অর্থমন্ত্রীর সাথে উনি দেখা করেছেন, কথা বলেছেন, লম্বা সময় ধরে তারা আলাপ করেছেন। ফলে এরকম একটা গুরুত্বপূর্ণ পদে হুট করে সকালে মব হবে বিকালে চলে যাবে, এরকম হয় না। এটা আপনারা জানেন সাংবিধানিক এটা অবশ্যই পূর্ব পরিকল্পনা মতো কাকে নিয়োগ দেওয়া হবে, এটা অনেক 3-4 দিন ধরে আলাপ হচ্ছিল, এবং বাংলাদেশ ব্যাংকে যারা কাজ করে তারা জানে, এবং এই মবের সাথে যারা জড়িত তারা বেসিক্যালি নীল দলের লোক, আমরা যেটা খোঁজ নিয়ে জানতে পারছি, এবং এখানে গুপ্ত হিসাবে যারা ছিল, যারা নিজেরা এখন বিএনপি প্রমাণ করার জন্য উঠা বইরা লাগছে, এবং বিএনপি প্রমাণ না করলে আপনারা জানেন এখানে যেটা হয় যে এখানে দেশের বৈদেশিক মুদ্রার রিজার্ভ 2023 সালের হিসাবে $48 বিলিয়ন উন্নতি হয়েছিল। সেখান থেকে 5ই আগস্ট যখন সরকার পতন হলো, শেখ হাসিনার রেজিমের $20 বিলিয়ন নেমে এসেছিল। 2024 সালের 5 আগস্ট $1 দাম বেড়ে দাঁড়িয়েছিল 125 টাকা। দেশের 61টি ব্যাংকের মধ্যে 11টি ব্যাংক দেউলিয়া হওয়ার দ্বারপ্রান্তে ছিল। এই অবস্থা থেকে আমাদের আগের গভর্নর
ডক্টর আহসানিজ মনসুর 11টি ব্যাংকের যে পতনমুখী ব্যাংক তাদেরকে একসাথে করে মার্জ করার একটা প্রক্রিয়া চালু রেখেছিলেন এবং তিনি চেষ্টা করছিলেন সেখান থেকে উঠিয়ে নিয়ে আসতে ব্যাংকিং খাতকে ধ্বংসের মুখ থেকে। আপনি বলছেন যে তার এই যে হঠাৎ করে তাকে সরিয়ে দেওয়া হলো, এটি হঠাৎ করে সরিয়ে দেওয়া হয়নি, আগে থেকে প্ল্যান করে দেওয়া হচ্ছে, কিন্তু আমরা তো জানলাম সব জায়গা থেকে যে তিনি জানতেনই না এই ঘটনাটি যখন ঘটলো। বললাম তো, তার মবের আগের দিনও ঘটনাটি। তিনি অর্থমন্ত্রীর সাথে বৈঠক করছেন এবং বলছেন তাকে ডেফিনেটলি অর্থমন্ত্রী আমি বললাম একটা সাংবিধানিক পোস্টে সকালে এক দল লোক বিক্ষোভ করলো আর বিকালে চেঞ্জ হয়ে গেল, ব্যাপারটা এরকম হয় না। এখানে পরিবর্তন হবে, এটা 3-4 দিন ধরে বাংলাদেশ ব্যাংকের কর্মকর্তা কর্মচারীরা গুঞ্জন ছিল। ফলে যাদের নতুন করে আমি শেষ করি, অফিশিয়ালি ডিক্লেয়ার করা হতো মবের আমি আপনাকে বলি এখানে আসলো কেন? মবের ঘটনাটা আসলো যারা তো আজকে এই পর্যন্তই, কিন্তু প্রশ্নগুলো এখানেই শেষ নয়। এই দেশ, এই রাজনীতি, এটা আমাদের সবার। আপনি, আমি, আমরা সবাই মিলে গড়ে তুলব সচেতনতার একটা মঞ্চ। আপনার ভাবনা, আপনার চিন্তা এবং আপনার মতামত আমাদের দরকার। তাই কমেন্টে লিখে জানান এই মুহূর্তে আপনি কি ভাবছেন এবং আপনি কোন দিকে তাকাচ্ছেন। রিপাবলিক অ্যান্ড পলিটিক্স কেবল খবর বা বক্তব্যের জায়গা নয়, এটা এক একটা ভিন্ন মতের প্ল্যাটফর্ম। এখানে প্রশ্ন করার সাহস আছে, সত্যের পেছনে ছুটে চলার স্পর্ধা আছে। চ্যানেলটি ভালো লাগলে অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকুন, কারণ একটা ক্লিকেই হতে পারে হাজারো অন্ধকার ভেদ করে আলো খোঁজা শুরু। ফিরছি পরের পর্বে আরও খোলামেলা বিশ্লেষণ নিয়ে। সে পর্যন্ত সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। আল্লাহ হাফেজ।